আসসালামু আলাইকুম। আমি FKCS। আপনারা শুনছেন সঙ্গীন প্রণয় শক্তি। লিখেছেন সুরে রাফা। পর্ব সংখ্যা 4। চলুন আজকের পর্ব শুরু করি। আজ সারা রাতেও হয়তো বিদ্যুৎ আসবে না, না এখনো অনু ফিরেছে। একে তো অনুর জন্য চিন্তায় মাথাটা ফেটে যাচ্ছে, তার উপর সন্ধ্যা রাতের ঘটে যাওয়া অমীমাংসিত ঘটনাগুলো মাথাচাড়া দিয়ে উঠছে বারংবার। বিছানায় আছোয়া হয়ে নিজের ব্যান্ডেজে পেঁচানো হাতটার দিকে উদাসীন হয়ে তাকিয়ে আছে অরু। তখন কৃতিক ব্যথা তো দিয়েছিল ঠিকই, আবার নিজ হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজও করে দিয়ে গিয়েছে। এই লোককে ঠিক কী বলবে ভেবে পায় না ও। পাগল নাকি ভিনগ্রহ বাসিন্দা? অরুর আনমনা ভাবনা ছেদ ঘটে দরজায় কড়া নাড়ার আওয়াজ পেয়ে। এভাবে অপরিচিতদের মতো নক করায় অবাক হয়ে অরু নিশ্চয়ই আপা নয়, তাই একটু ঠিকঠাক হয়ে বসে বলল, আসুন। সঙ্গে সঙ্গে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে এলিসা। এলিসা মেয়ে, তবে চলন বলন কোনোটাই মেয়েদের মতো নয়। ওর পরনে সেটে আছে কালো স্কিনি প্যান্ট আর ক্রপ টপ, তার উপর শীতের ওভারকোট। বব কাটা চুলগুলো গাঢ় বাদামি রঙে রাঙানো, সুন্দর ঠোঁটগুলোতে ম্যাট নুট শেডের লিপস্টিকের আস্তরণ। এক ঝলক দেখে মনে হবে মাত্রই টিভি থেকে বেরিয়ে এসেছে সে। এলিসার কৃত্রিম সৌন্দর্যের কাছে অরুর অপার্থিব সৌন্দর্যকে নিছকই সাদামাটা আর ফিকে লাগছে। অরু নিজেরও কেমন যেন সংকোচবোধ হচ্ছিল, কিন্তু এলিসার সম্মোহনী হাসি আর স্নেহ জড়ানো কণ্ঠস্বরে কয়েক মুহূর্তের মধ্যেই তা উবে গেল। পাছে তৈরি হলো ভিন্ন ধারণা, এলিসা মেয়েটা মোটেই খারাপ না। এলিসা রুমে ঢুকে প্রথমে অরুর হাতটা সাবধানে উল্টে পাল্টে দেখল, তারপর বলল, ব্যান্ডেজ করার মতো তো অতটাও লাগেনি, তাহলে ব্যান্ডেজ কে করলো? অরু কথা ঘুরিয়ে বলল, আমি করেছি, যাতে তাড়াতাড়ি কমে যায় ব্যথা। এলিসা শব্দ করে হেসে বলল, তোমার অনেক বুদ্ধি, বুঝেছি। এলিসার কথায় অরু হেসে দেয়, তারপর বলে, আমি জানি আপনি মজা করছেন। এই মেয়ে, আপনি করে কাকে বলছো? আমি কৃতিকের বেস্ট ফ্রেন্ড হতে পারি, কিন্তু আমি এখনো সুইট 16। আমাকে তুমি করে বলবে, বুঝলে? ঠিক আছে আপু, বলবো, কিন্তু বেস্ট ফ্রেন্ড বানানোর জন্য আর মানুষ পেলে না? এই হনুমানটাকে, না মানে কৃতিক ভাইয়াকে? এলিসার ঠোঁটের কোণে হাসি নিয়ে জবাব দেয়, মানুষ হিসেবে কৃতিক কেমন আমার জানা নেই অরু, তবে ফ্রেন্ড হিসেবে ওদের তিনজনেরই জুড়ি মেলা ভার। আমি খুব লাকি জানো, ওদের মতো বন্ধু পেয়েছি। আমাদের চারজনের কারোরই টাকা পয়সা কিংবা অর্থবিত্তের অভাব নেই। আমাদের যে জিনিসের অভাব তা হলো একটা পরিবারের স্বার্থহীন উষ্ণ ভালোবাসার মানুষের অভাব। আমরা চারজনই ভালোবাসার কাঙ্গাল, পরিবারের কাঙ্গাল। তাই হয়তো উপরওয়ালা আমাদেরকে বন্ধুত্বের মতো সুন্দর একটা সম্পর্কে বেঁধে দিয়েছেন। এলিসার কথার পাছে অরু নিঃশব্দে ভারী নিঃশ্বাস নেয়। একটু থেমে এলিসা আবারও বলল, অর্ণবার সায়ারের তাও বাবা মা নেই, কিন্তু আমার আর কৃতিকের তো থেকেও নেই। অরু মেকি হেসে জানার ভান ধরে বলল, না আপু, ভুল ভাবছেন, কৃতিক ভাইয়েরও বাবা মা কেউ নেই। এলিসা অবাক চোখে অরুর পানে চাইল, মনে মনে ভাবল, তার মানে এই মেয়ে কিছুই জানে না। কি হলো আপু, কিছু ভুল বললাম? কৃতিকের মা বেঁচে আছে অরু। শি ইজ কমপ্লিটলি অ্যালাইভ অ্যান্ড লিভিং উইথ আনাদার ম্যান। এলিসার কথায় অরু যেন আকাশ থেকে পড়ল। তাহলে কি এতদিন ধরে ও ভুল জানতো? কৃতিকের মা মারা যায়নি? এলিসা আরও খানিকটা জটলা খুলবে, তার আগে কেথলিনের বিকট চিৎকার শুনে ছুটে বেরিয়ে যায় এলিসা। পেছনে পেছনে এগিয়ে যায় অরুও। হলরুমের মধ্যিখানে বসে থরথর করে কাঁপছে কেথলিন। ওকে চারিদিক থেকে ঘিরে রেখে অর্ণব আর সায়র। কৃতিক সেদিকে তাকিয়ে কাউচে বসে বসে আপেল খাচ্ছে। এলিসা দোতলার করিডোর দিয়ে এক নজর পরখ করে দৌড়ে নামলো। ওর সেখানেই দাঁড়িয়ে সবটা বোঝার চেষ্টা করলো। কি হলো হঠাৎ কেটলিনের? নিচে গিয়ে এলিসা জিজ্ঞাসা করতে অর্ণব জানায়, কেটলিন হাতে ইলেকট্রিক শক খেয়েছে। হাতের অবস্থা বেগতিক, সেই সাথে পুরো শরীর থরথরিয়ে কাঁপছে। এলিসা বলল,
কি করে হলো এসব কেত? ঘরে তো বিদ্যুৎই নেই। কেতলিন কাঁপা কাঁপা গলায় বলল, আমি জানি না। জেকে ভাইয়া বলেছিল স্পেসো পান করবে, সেটা বানাতেই কফি মেকারের কাছে এসেছিলাম। তখনই কথাটুকু শেষ করে আবারও হু হু করে কান্নায় ভেঙে পড়ে কেতলিন। জেকে, তুই আবার কবে থেকে স্পেসো খাস? আগে তো দেখিনি। নিঃসংকোচে আপেলে কামড় বসাতে বসাতে কৃতিক বলে, আরে ইয়ার, ঠান্ডার মধ্যে একটু তেতো কফি খেতে ইচ্ছে করছিল। তাছাড়া আমি তো আর কেতলিনকে বলিনি, ও নিজেই বলল। আমি ভাবলাম কফি মেকারটা তো অ্যানালগ, ব্যাটারিতে চলে, রিক্সের তো কিছুই নেই। এলিসা আড়ালে নিঃশ্বাস ছেড়ে কিচেন কাউন্টারের দিকে এগিয়ে গিয়ে বলল, কোন কফি মেকার? আমি দেখি তো। সঙ্গে সঙ্গে ওর হাত টেনে ধরে অর্ণব সচকিত হয়ে বলে, একদম না, তোর কিছু হয়ে গেলে আমি শেষ। আশ্চর্য, শেষ মানে? তাছাড়া আমার হবেটা কি? তোকে নিয়ে আমি কোনো রিস্ক নেব না, বেশ। এলিসা নিচের দিকে হাত টেনে বলে, অর্ণব হাত ছাড়। না, ছাড়বো না। অর্ণব এই মুহূর্তে খুবই সিরিয়াস। অন্য সময় হলে হয়তো এলিসার কথাই শুনতো। সায়র এদের সিনেম্যাটিক কাহিনী দেখে বিরক্তি প্রকাশ করে বলল, গাইস প্লিজ, গভীর রাত হয়ে যাচ্ছে। কেতলিন বেচারিকে ডাক্তারের কাছে নিয়ে চল, ওকে চেক আপ করাতে হবে। ওরা সবাই চলে গিয়েছে কয়েক মুহূর্তে মাত্র। ওরও এখনো করিডোরে দাঁড়িয়ে আছে। কৃতিক ওকে লক্ষ্য না করে বাইরে গিয়ে মেন সুইচ বোর্ডে অন করে গিয়ে দিয়ে আসে। সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে ওঠে মাঝারি সাইজের আধুনিক হল রুমের চারিপাশ। ওরও ভ্রুকুঞ্চিত করে মনে মনে আওড়ালো, তার মানে বিদ্যুৎ অনেক আগে এসেছে। উনি সুইচ বোর্ড অফ করে রেখেছিলেন, কিন্তু কেন? ভোর হতে না হতে গোল্ডেন গেট ব্রিজ দিয়ে ছুটছে গাড়ির বহর। কেবল গাড়িই নয়, ফরেনার, ট্যুরিস্ট থেকে শুরু করে স্থানীয় পথচারী সবাই গন্তব্যের উদ্দেশ্যে পা চালাচ্ছে আপন গতিতে। সান ফ্রান্সিসকোর ছোট্ট শহরতলি ছাড়িয়ে মূল শহরে পা রাখলেই কেবল মনে হয় যান্ত্রিক গাড়ি ছাড়া মানুষ পায়ে হেঁটেও পথ চলে। এছাড়া জায়গাটা ট্যুরিজম এরিয়া হওয়ায় সর্বক্ষণ লোকারণ্য হয়ে থাকে। ছাদ খোলা মার্সিডিজে বসে দিগ্ভ্রান্তের মতোই এদিক ওদিক তাকিয়ে মানুষ দেখছে ওরু, যেন হাজার বছর পরে এই প্রাণীকুলে দেখা পেল সে। আর এমনটা হবে নাই বা কেন? গত 1 মাস ধরে ওই নির্জন শুনশান বাড়িতে থেকে থেকে বিরক্তি ধরে গিয়েছে ওর। ঘর কোনো হওয়ার দরুন টিকতে পেরেছে বইকি। অন্য কেউ হলে আলবাত পাগল বনে যেত। তবে ওরও এই মুহূর্তে পাগলের মতোই উদ্ভট চাহনি ফেলে চারদিক ঘুরে ঘুরে দেখছে, যেন পৃথিবীর মাটিতে আজই ওর প্রথম দিন। ওরুর কাহিনী দেখে কৃতিক হুট করে গাড়ির বাটন প্রেস করে ছাদটা তুলে দিল। কৃতিকের এমন কাণ্ডে ওরও মুখ কালো করে ওর পানে চাইল। সুন্দর ফর্সা চেহারার সাথে এঁটে থাকা তীক্ষ্ণ চোয়ালটা শক্ত হয়ে আছে বরাবরের মতোই। চোখের সৌন্দর্যে সামিল হয়ে আছে কালো রঙা চৌকা রোদ চশমাটা। রাস্তার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকা থেকে শুরু করে এক হাত দিয়ে ড্রাইভিং করা প্রত্যেকটা কাজে উপচে পড়ছে নজর কাড়া অভিজাত্য আর পুরুষত্ব। এই পুরুষের প্রতি যে কেউ এক দেখায় ফিদা হতে বাধ্য। তবে তার আচার আচরণ এমন অমানবিক কেন, ভাবছে ওরু। কারণ এই বাহ্যিক সৌন্দর্যের সাথে ভেতরের মানুষটার যে কোনোরূপ মিলই খুঁজে পায় না ও। আমাকে দেখা বন্ধ করো, আমি ডিস্টার্ব হচ্ছি। তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিজের হাতের দিকে চাইল ওরু। সাফেদ রঙা ব্যান্ডেজ হাতে নিয়ে আজ প্রথম দিন ভার্সিটিতে যাচ্ছে ও। আর এই ব্যান্ডেজ করা ক্ষতটা অন্য কারুর নয়, বরং ওর পাশের মানুষটার দ্বারাই তৈরি। যদিও কৃতিক সবসময় গুমরা মুখেই থাকে, তবুও রাতে সে ভয়ানক কোল্ড হার্ট আর অগ্নিদৃষ্টিরত কৃতিকের সাথে এখনকার কৃতিকের দিনরাত তফাৎ। আজ প্রথম দিন, তাই কৃতিকের সাথেই যাওয়ার সুযোগ পেয়েছে ওরু। কারণ কৃতিক ওই একই ভার্সিটির প্রফেসর। তবে কৃতিক এটাও সাফ সাফ জানিয়ে দিয়েছে আজই ফার্স্ট আর আজই লাস্ট। এরপর আর ও কখনো ওরুকে নিয়ে যেতে পারবে না। তার বদলে ওরুর জন্য বরাদ্দ করা হয়েছে একটা ছোট্ট সাইজের প্যান্ডেল
প্যাডেল বাইক বা সাইকেল। সাফেদ ব্যান্ডেজটায় নখ দিয়ে খুঁড়তে খুঁড়তে ওরু যখন নানান অজাচিত চিন্তায় বিভোর, ঠিক তখনই আপন সুরে বেজে উঠল ওর মুঠোফোনটা। কোনো এক কারণে অনেকটা তড়িঘড়ি করে ফোনটা কানে তুলল ওরু। ওপাশের ব্যক্তিকে কিছু বলার অবকাশ না দিয়ে ওরু বলল, হ্যালো নীলিমা, অবশেষে ফোন করলি তুই। জানিস কাল সারা রাত তোকে ফোনে কতবার ট্রাই করেছে, একবারও কল তুলিসনি তুই। ওরু যতটা উচ্ছ্বাস দিয়ে কথাগুলো বলল, নীলিমার কণ্ঠস্বর ছিল ততটাই নির্জীব আর ক্লান্ত। ও বলল, আমি বুঝতে পারিনি এটা তুই। তাছাড়া কাল সারা রাত হসপিটালে ছিলাম, ফোন হাতের কাছে ছিল না। ওরু জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে, তুই ঠিক আছিস? হ্যাঁ রে, আমি ঠিকই আছি, কিন্তু তিথি। তিথি নামটা শোনা মাত্রই ওরুর মনে পড়ে যায় সেদিনের তিথির করা অজস্র অপমানের কথা। পাছে এসে ভর করে তিথির প্রতি একরাশ ঘৃণা আর বিরক্তি। তবুও কথা আগাতে জিভ দিয়ে সামান্য ঠোঁট ভিজিয়ে ওরু শুধায়, কি হয়েছে? নীলিমা কাদো কাদো গলায় বলে, জানি না ওরু, হুট করে আমাদের তিথির মতো চঞ্চল হাসি খুশি মেয়েটার সাথে এরকমটা কেন হলো? কি হয়েছে সেটা তো বল। মাত্র একদিনে ওর সাথে অনেক কিছু হয়েছে ওরু। কিছু তুচ্ছ কারণে ভার্সিটিতে তিথির ছাত্রত্ব বাতিল করে দিয়েছে, আর ঠিক সেদিনই হুট করে ওর বাবার এত বড় পজিশনের জবটাও চলে গিয়েছে। একদিনের ব্যবধানে ওর কেরিয়ার, ওর বাবার কেরিয়ার সব শেষ হয়ে গিয়েছে। তাহলে ওর মনের অবস্থা একটাবার ভাব। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো, তিথির বাবা জেকে গ্রুপের মার্কেটিং ডিপার্টমেন্টের কর্মকর্তা ছিলেন। বহু বছরের কেরিয়ার হুট করে শেষ। বলতে বলতে অনেকটাই কেঁদে কান্নাই করে দেয় নীলিমা। তাহলে হসপিটালে কেন ছিলি? এতগুলো শক একসাথে নিতে পারেনি তিথি। আম্মু, এসব ঘটনার কাল রাতে হুট করে উনি স্ট্রোক করে বসেন, তাই সেখানেই ছিলাম সারা রাত। কথাগুলো শুনে ওরুরও খারাপ লেগেছে, কিন্তু ওর তো এখানে কিছুই করার নেই। তাই ওরু চাপা নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করলো, আন্টি এখন কেমন আছেন? আগের চেয়ে বেটার। এখন বল তোর খবর কি ওরু? নীলিমাকে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে ওরু বলে, আমার কথা পরে বলবো ক্ষণ, তার আগে তুই আমাকে বল নিখিল ভাই কোন ভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে নীলিমা? ওরুর মুখ থেকে কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে গাড়িতে আকস্মিক ব্রেক কষল কৃতিক। হঠাৎ করে এমন হওয়াতে কম্পিত হয়ে উঠল ওরুর বক্ষপিঞ্জর। সামনের দিকে হুমড়ি খেয়ে পড়তে পড়তেও যেন বেঁচে গেল ও। আতঙ্কে চোখ দুটো বড় বড় করে ঘুরে তাকালো কৃতিকের পানে। তখনও মোবাইল ফোনটা ওরুর কানে ছিল, তবে খুব বেশিক্ষণ সেটা আর কানে স্থির রইল না। ওরু কিছু বুঝে ওঠার আগে ফোনটাকে ওরুর কান থেকে ছিনিয়ে নিয়ে সেটাকে সজোরে মাঝ রাস্তায় ছুঁড়ে মারে কৃতিক। কয়েক মুহূর্তের মধ্যে সুন্দর চকচকে হ্যালো কিটির কাবার দিয়ে মোচড়ানো ফোনটা পরিণত হয় ধ্বংসাবশেষ এ। নিজের শখের ফোনটার এমন করুণ দশা দেখে আটকে উঠল ওরু। হিংস্র বাঘিনীর ন্যায় দৃষ্টিপাত করল কৃতিকের পানে, তবে মুখ দিয়ে কিছু বলার অবকাশ দিল না কৃতিক, বরং তার আগেই গাড়ির দরজা খুলে গর্জে উঠে বলল, গেট আউট। ওরু চমকে উঠে বলল, কি বলছেন? এই মাঝ রাস্তায় কোথায় নামবো আমি? গেট আউট। কৃতিক একই বাক্য পুনরায় উচ্চারণ করে এক প্রকার হাত ধরে ঠেলেই মাঝ রাস্তায় নামিয়ে দিল ওরুকে। তারপর ওয়ালেট থেকে একটা $100 নোট বাড়ি দিয়ে বলল, সামনেই বাস স্টপেজ, নেক্সট বাস সোজা ভার্সিটির সামনে গিয়ে থামবে, গো অ্যাহেড। ওরু বেচারি না পারতে টাকাটা হাতে নিল। কৃতিক তৎক্ষণাৎ ঠাস করে গাড়ির দরজা বন্ধ করে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। যাওয়ার আগে নিজের শরীরের কালো রঙের কোটটা খুলে জানলা দিয়ে ছুঁড়ে মারে ওরুর মুখের উপর। কোটটাকে উল্টে পাল্টে দেখে কৃতিকের গাড়ির দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করলো ওরু। কৃতিক যেতে যেতে লুকিং গ্লাসে তাকিয়ে বলে, হাতে নিয়ে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকার জন্য দেইনি, গায়ে পড়তে দিয়েছি, ব্যাস এটুকুই। তারপর সাই সাই করে হাজারো অচেনা গাড়ির ভিড়ে হারিয়ে গেল একমাত্র চেনা মার্সিডিজটা। অজ্ঞাত ওরু ভাবলেশীন চোখে সেদিকেই তাকিয়ে রইল খানিকক্ষণ। মাথায় তখন একটাই প্রশ্ন খেলে গেল ওর, কৃতিক কি আদৌ মানুষের কাতারে পড়ে?
মনের মাঝে একরাশ হতাশা আর কষ্ট নিয়ে কোনো মতে ভার্সিটিতে এসেছে অরু। শীত নিবারক হিসেবে গায়ে জড়িয়ে রেখেছে কৃতিকের ব্র্যান্ডেড ব্ল্যাক কোট। গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকতে ঢুকতে অরু ভাবছে, এভাবে ভেঙে পড়লে চলবে না। যত যাই হোক পড়াশোনাটা চালিয়ে যেতেই হবে তাকে। তবে সে ভাবনায় বেশি দূর এগোতে পারল না। নিজেকে নিজে মোটিভেশন দিতে দিতে কখন যে হাজারো অচেনা অপরিচিত মুখের ভিড়ে কাঙ্ক্ষিত পরিচিত শ্যামপুরুষের মুখখানা চোখের সামনে চলে এলো, সে কথা ঠাউর করতে পারল না অরু। ঠিক আগের মতোই ক্যাম্পাসের প্রশস্ত সিঁড়ির আসন পেতে কানে হেডফোন লাগিয়ে বই পড়ছে সে। হঠাৎ করে কি জানি কি হয়ে গেল, চলার ঢেউ তুলে জোয়ার আসার মতোই বনবাসী হলো মনের নদী। মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো খুব পরিচিত সেই নাম, নিখিল ভাই। চারিদিকে কে আছে কে নেই কিছুই আর চোখে পড়ল না অরুর, বরং নিষ্পলক হয়ে দ্রুত পায়ে এগিয়ে যেতে লাগলো সে চেনা মুখের মানুষটির দিকে। তবে পুরোপুরি কাছে যাওয়া হলো না। তার আগে নিখিলের কাছে পৌঁছে গেল বিদেশিনী দুজন সুন্দরী আগন্তুক রমণী। কয়েক মুহূর্তের মধ্যেই তাদের সাথে হাসি ঠাট্টায় মাতোয়ারা হয়ে উঠলেন নিখিল। তাই অরুণ আর সেদিকে পা বাড়ানোর সাহস হলো না, বরং দূর থেকেই নিখিলের হাস্যোজ্জ্বল মুখের পানে চেয়ে শুধালো, আপনি ভালো আছেন নিখিল ভাই? অরুর থেকে কয়েক মিটার দূরত্বে দাঁড়িয়ে এই পুরো ব্যাপারটা দুহাত মুষ্টিবদ্ধ করে স্ক্যান করে নিল আরেকজন। তবে সেটা অন্য কেউ নয়, অরুতে ভীষণভাবে আসক্ত এক ছন্নছাড়া পুরুষ, মিস্টার জান কৃতিক চৌধুরী। অরু বাসে আসলেও অরুর পরেই ভার্সিটিতে প্রবেশ করেছে কৃতিক, কারণ ও গাড়ি নিয়ে বাসের পেছনই এসেছে। তারপর ক্যাম্পাসে ঢুকতেই এই কাহিনী। তবে আশ্চর্যের বিষয় হলো এই মুহূর্তে কৃতিকের চোখে মুখে কোনো গম্ভীরতার লেশমাত্র নেই, বরং ঠোঁটের কোণে আটকে আছে একটা রহস্যজনক কপট পাকা হাসি। কপট হাসিটা ধরে রেখে কৃতিক অস্পষ্ট বলে, আমার বোকা পাখি, সত্যিটা জানলে কতই না কষ্ট হবে তোর জান, বাট আই এম ওকে উইথ দ্যাট, কজ তুই শুধু আমার। অরুর আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল কে জানে। প্রথম দিন ভার্সিটিতে আসার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে একটার পর একটা ঝামেলা লেগেই আছে পেছনে। প্রথমে কৃতিকের মতো বদমেজাজি লোকের সাথে বের হতে হলো, অতঃপর রাস্তায় বিশাল অঘটন, একটু আগে নিখিল ভাইয়ের সাথে দেখা হয়েও হলো না, আর এখন ক্লাস থেকে বের করে দিল কৃতিককে। এখন অবশ্য দোষটা কৃতিকের নয়, ওরই বেশি ছিল। ক্লাসের মধ্যে বাইরে উকিঝুঁকি দিয়ে নিখিল ভাইকে খুঁজতে গিয়ে বেজেছে বিপত্তি। পড়া ক্লাসে সবার সামনে কৃতিক এক রামধমক দিয়ে ক্লাস থেকে বের করে দিয়েছে অরুকে। কিন্তু অরু এটা ভেবে পায় না, বাংলা ডিপার্টমেন্ট থেকে এসে ইকোনমিক্স কে নেয়, কেন এবার কৃতিক বেছে বেছে এই বিদঘুটে সাবজেক্টে ভর্তি করালো ওকে। এটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফরেন স্টুডেন্টদের অভাব নেই এখানে, সেই সাথে সাবজেক্টেরও। তাহলে ইকোনমিক্সই কেন? এখন তো 3 দিন অন্তর মাইকোনমিক্স ক্লাসে কৃতিকের মুখোমুখি হতে হবে, সাথে হাজারটা ফ্রি অপমান তো আছেই। ক্লাসের বিপরীতে করিডোরের মাঝখানে উঁচু থেকে শুরু করে সবুজ ঘাস অবধি বিছানো সিঁড়িতে বসে বসে অরুর মনের সাথে মস্তিষ্কে যখন বিশাল দ্বন্দ্বে লিপ্ত, ঠিক তখনই ল্যাপটপ ব্যাগ হাতে নিয়ে আগমন ঘটে নিখিলের। অরোরা না? পরিচিত কণ্ঠস্বর শুনে হকচকিয়ে পিছনে চাইল অরু। দেখল গালের মাঝে টুল পড়া হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে নিখিল ভাই। এত দূর এসে বিদেশের মাটিতে নিখিল ভাইকে দেখতে পেয়ে অরুর ভীষণ আনন্দ হলো। ও বসা থেকে উঠে দাঁড়িয়ে 2 কদম এগিয়ে গেল নিখিলের কাছে। তবে আগ বাড়িয়ে কথা বলতে পারল না, আগের মতো জড়তা রয়ে গিয়েছে। এবার নিখিলই প্রশ্ন করলো প্রথমে, অরোরা তুমি হঠাৎ এখানে? জানো ওই যে দেখছো 3 তলার ল্যাব, ওখান থেকে তোমাকে দেখে ছুটে এসেছি আমি। বারবার মনে হচ্ছিল আমি ঠিক দেখেছি তো। মাত্রাতিরিক্ত খুশিতে অরুর কথা জড়িয়ে যাচ্ছে, তবুও খানিকটা কষ্ট করে মিনমিনিয়ে জবাব দিল, জি আমি এখানে ইকোনমিক্স ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার।
সঙ্গে সঙ্গে আবারও প্রশ্ন করে নিখিল। আচ্ছা অরোরা, তিথি কেমন আছে? ওর ফোন কেন বন্ধ বলতে পারবে? তিথিকে নিয়ে নিখিলের এত বেশি কৌতূহল আর উদ্বেগ দেখে ফাটা বেলুনের মধ্যে চুপসে গেল অরুর হাস্যোজ্জ্বল মুখটা। অন্যদিকে ক্লাসের বিশাল ঠাই লাগানো জানলার ফাঁক দিয়ে এক পলক ওদের দিকে চাইল কৃতিক। অতঃপর অর্ণবকে কল করে নরম সুরে, একদম সফট টোন যাকে বলে, সেভাবে বলল, আমাদের ভার্সিটির সিসিটিভি কন্ট্রোল সিস্টেমটা হ্যাক করতে হবে দোস্ত। বেশি না, অনলি ফর 5 মিনিটস। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। তিথির সম্বন্ধে কথা বলতে মোটে আগ্রহী নয় অরু। কেন যেন ভেতর থেকে আসছে না কোনো কথা। কি বলবে তাহলে ও? কিন্তু নিখিল দ্বিতীয়বারে আবারও একই প্রশ্ন করলো ওকে। কি হলো অরোরা, জানো তিথি সম্বন্ধে কিছু? অরুর মন বলছে, আমি এতদূর কিভাবে আসলাম, কেন আসলাম, সেসব কথা আপনার একটাবারও জানতে ইচ্ছে করলো না নিখিল ভাই? তাছাড়া আপনি হঠাৎ তিথিকে নিয়ে বা কেন এত আগ্রহী? হ্যালো অরোরা, কি ভাবছে এত? নিখিল হাত নাড়িয়ে ইশারা করতেই সম্মিত ফিরে পেল অরু। এদিক ওদিক মাথা নাড়িয়ে কিছু একটা বলতে যাবে, তার আগে ফোন চলে আসে নিখিলের। ওপাশ থেকে কি বলল কে জানে। নিখিল আর এক মুহূর্তের জন্য দাঁড়ালো না ওখানে, বরং দ্রুত পায়ে ছুটতে লাগলো 3তলার ল্যাব রুমের উদ্দেশ্যে। অযাচিত অরু পেছন থেকে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে নিখিল ভাই? এনিথিং রং? নিখিল যেতে যেতে জবাব দিল, সামহাউ কেমিক্যাল পড়ে গিয়ে আমার সব রিসার্চ রিপোর্টগুলো পুড়ে গিয়েছে। এমন দুর্ঘটনার কথা শুনে অজান্তে মুখে হাত চলে গেল অরুর। বিড়বিড়ে নিজেকে নিজে প্রশ্ন ছুড়ল, আজ হচ্ছেটা কি এসব? ক্লাস শেষে অরুকে এভাবে হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে এগিয়ে আসে উজ্জ্বল শ্যামবর্ণের মোটা ফ্রেমের চশমা পরিহিত একটি মেয়ে। কারোর উপস্থিতি টের পেয়ে অরু পেছনে চাইলে মেয়েটা হাত বাড়িয়ে বলে, হ্যালো, আই এম শায়নি মুখার্জি। আই এম ফ্রম ইন্ডিয়া। দূর দেশে হাজারো সাদা চামড়াওয়ালা বিদেশি মানুষের ভিড়ে প্রতিবেশী দেশের কাউকে দেখতে পাওয়াটা পাশের বাড়ির প্রতিবেশী মুখ দেখতে পাওয়ার মতোই অনেকটা। অরুরও সেই রকমই ঠেকলো। ও জলদি শায়নির হাতে হাত মিলিয়ে বলল, আমি অরোরা শেখ, আই মিন অরু। অরু, হাউ সুইট। তারপর আঙ্গুল দিয়ে ইশারা করে শায়নি বলে চলো ক্যান্টিনে যাই, তোমাকে ভার্সিটির ক্যান্টিনে সবচেয়ে বেস্ট খাবারটা টেস্ট করাবো আজ, লেটস গো। ওর সম্মোহনী হাসি দিয়ে বলল, আচ্ছা চলো। নরম ঘাসের আস্তরণ মারিয়ে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে ওরা দুজন। যেতে যেতে শায়নি সুদায়, আচ্ছা আজ জেকে স্যার তোমাকে অমনভাবে বকলো কেন বলো তো? উনি সাধারণত কারোর সাথে আনপ্রফেশনাল আচরণ করেন না, এটলিস্ট আমি তো দেখিনি। ওরু ঠোঁট উল্টে বলে, কি জানি, তবে মনে মনে বলল, তোমার জেকে স্যারের বকুনি খেয়ে আমার অভ্যাস আছে। শায়নি প্রত্যুত্তরে উৎকণ্ঠা নিয়ে বলল, জানো, জেকে স্যার ইজ আ ভেরি গুড রাইডার। ভার্সিটিতে তাকে যতটা কুল লাগে, বাইক রাইডার জেকে স্যারকে ঠিক ততটাই ডেসপারেট আর ড্যাশিং মনে হয়, যেন অস্ত একটা চকলেট বয়। ওরও জানতো যে কৃতিক একজন রাইডার, তবে সেটা মনিটরের ভিডিও গেমে, কিন্তু বাস্তবে যে কৃতিক বাইক রাইডিং করে সেটা ওর অজানাই ছিল। তাই চকিত বলে, কি বলছো তুমি? আমি তো জানতাম না। শায়নি হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বলল, আরে তুমি কি করে জানবে? নতুন এসেছো না? দাঁড়াও, আমার কাছে টিকিট আছে। এই বলে ব্যাগ থেকে 2টা টিকিট বের করে একটা অরুর হাতে ধরিয়ে দিয়ে শায়নি বলল, আগামীকাল ভার্সিটির 100 ইয়ার সিরিমনি,
তাই কোনো ক্লাস নেই, সারাদিন কোনো না কোনো প্রোগ্রাম হবে। তারপরে দিনই জেকে স্যারের রাইডিং ম্যাচ। টিকিটটা রাখো, আমি তোমাকে সাথে নিয়ে যাব, কেমন? ওরও হ্যাঁ না কিছুই বলল না। সায়নী বলার অপেক্ষাও করলো না, অনেকটা অধিকার খাটিয়ে ওর ব্যাগে টিকিটটা ঢুকিয়ে দিল। এদেশে সন্ধ্যা হওয়ার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না। বিকেল 4টার পরে এমনিতে সূর্যের হদিশ পাওয়া বাহুল্য। আধারের কালচে আস্তরণে গোধূলি মরা রোদের টুকু থেকে গিয়েছে বহু আগেই। আবছা আধারের মাঝে ভার্সিটির গেট দিয়ে ধীরগতিতে বের হয়েছে ওরু। ওদিকে গেটের বাইরে গাড়িতে হেলান দিয়ে শটান দাঁড়িয়ে আছে কৃতিক। আপাতত ঘড়ির দিকে তাকিয়ে ওরুর গতিবেগ গণনা করাটাই ওর মোক্ষম কাজ মনে হচ্ছে। ওরু যখন একদম সামনে এসে দাঁড়ায়, ঠিক তখনই ঘড়ির থেকে চোখ সরিয়ে কৃতিক বলল, হোয়াই সো লেট? ওরু জবাব দেয় না, উল্টে অবিশ্বাসের নজরে কৃতিকের মুখশ্রী পরখ করে মনে মনে বলে, এই গুমরামুখ লোকটা এত মেয়েদের ক্রাশ। সব মেয়েরা রাইডার করে নাচে, কি এমন রাইড করেন উনি? অরুর এমন খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করা দেখে কৃতিক ভ্রু কুঁচকে বলল, হোয়াট? অরু লাফিয়ে উঠে দূরত্ব বাড়ালো। কি হলো? দূরে সরে কেন গেলি? কাছে আয়। কাছে কেন আসবো? কৃতিকের নির্লিপ্ত জবাব, আমি আসতে বলেছি তাই আসবে, আয় বলছি। প্রতি উত্তরে অরু কিছু বলবে তখনই গেটের কাছে আগমন ঘটে তার ক্রাশ বয় নিখিলের। হাতে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে সে। অরুকে দেখা মাত্রই নিখিল আন্তরিক হেসে বলল, আরে অরোরা, বাসায় যাবে নাকি? চলো, তোমায় এগিয়ে দিচ্ছি আমি। অরু তো খুশিতে বাকরুদ্ধ, এজন্য মেঘ না চাইতে জল। ও কৃতিকের মুখের দিকে তাকিয়ে মুখ কাচুমাচু করে বলল, ইয়ে ভাইয়া, আসলে কি? তীরের ছিলার মতো একটা ভ্রু উঁচিয়ে শব্দটা উচ্চারণ করে কৃতিক। ওরও বলতে ভয় পাচ্ছে কৃতিককে, তবে এই মুহূর্তে নিখিলের সাথে বাড়ি যাওয়ার মতো এত বড় সুযোগটাও হাতছাড়া করতে চাইছে না মোটেই। তাই বুকের মাঝে অনেকটা সাহস জুগিয়ে বলল, আমি নিখিল ভাইয়ের সাথে যেতে চাই। ইয়া শিওর। একেবারে এক বলে ছক্কা হাঁকানোর মতোই ভেতরটা ইয়াহু বলে চেঁচিয়ে উঠল অরুর। খুশিতে এখানে লাফাতে ইচ্ছে হচ্ছিল ওর, কিন্তু সেটা বড্ড বেমানান দেখায়। তাই চুপচাপ গিয়ে সাইকেলের পেছনে উঠে পড়ল ও। কৃতিক সেদিকে অনুভূতি শূন্য দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে, হাত দিয়ে এমনভাবে নিজের লং হেয়ারগুলোকে ব্রেক ব্রাশ করছে যেন কিছুই হয়নি। এভরিথিং ইজ অল রাইট। সাইকেল চলতে শুরু করলেই কৃতিক মাটির দিকে তাকিয়ে গুনতে শুরু করলো, 5, 4, 3, 2, 1 and 0। সঙ্গে সঙ্গে রাস্তার মাঝখানে ঝনঝন করে কিছু একটা পড়ার শব্দ হলো। তৎক্ষণাৎ ওর ঠোঁটে খেলে গেল অদ্ভুত সেই কুরুর হাসি। হুট করেই সাইকেলের টায়ার কিকরে পাঞ্চার হয়ে গেল, বুঝে উঠতে পারল না। হুট করে সাইকেলের টায়ার কি করে পাঞ্চার হয়ে গেল বুঝে উঠতে পারল না নিখিল। অবশ্য এই মুহূর্তে সে বোঝার মতো অবস্থাতেও নেই। হাত পা ছিলে ছুলে যা তা অবস্থা হয়ে গিয়েছে। ওরও নিজেও অনেকটা ব্যথা পেয়েছে। কৃতিক দ্রুত এগিয়ে এসে ব্যস্ত ভঙ্গিতে শুধালো, আর ইউ অলরাইট মিস্টার নিখিল? প্রত্যুত্তরে নিখিল আদৌ জবাব দিল কি দেয়নি তার জন্য এক মুহূর্ত অপেক্ষা না করে কৃতিক দ্রুত অরুকে কোলে তুলে নিয়ে যেতে যেতে বলে, ওকে বাই দেন। অরুকে কোলে তুলতেই অরু অবাক হয়ে জোরে জোরে বলল, আরে আরে নিখিল ভাই পড়ে আছে আর আপনি আমাকে নিয়ে চলে যাচ্ছেন? কৃতিক হাঁটতে হাঁটতে জবাব দেয়, হ্যাঁ, কারণ আমি তোর নিখিল ভাইয়ের প্রতি একটু ইন্টারেস্টেড না। আমি যার প্রতি ইন্টারেস্টেড তাকে সাথে করেই নিয়ে যাচ্ছি। কি বললেন? কার প্রতি আগ্রহী? কৃতিক দু হাতে আঁকলে রাখা অরুর দিকে তাকে কটমটিয়ে বলল, বিলিভ মি অরু, তুই আর একটাও বাড়তি কথা বললে আমি তোকে এখানে ফেলে চলে যাব। আর তুই ভালো করেই জানিস আমি যেটা বলি সেটাই করে ছাড়ি, কারণ তোর পেছনে ওয়েস্ট করার মতো বেহুদার টাইম আমার নেই। সো মুখে ফুল স্টপ লাগা।
কৃতিকের কথার পাশে অরু আর কথা বাড়ানোর সাহস পায় না। মুখে দাড়ি, কমা, ফুলস্টপ সব কিছু টেনে দিয়ে মাথা এলিয়ে পড়ে থাকে কৃতিকের প্রশস্ত বাহুডোরে। ফকফকে পরিষ্কার আকাশ আর রৌদ্রোজ্জ্বল দিনের আগমনী বার্তা দিয়ে সূচনা হয়েছে আরও একটি সুন্দর সকালের। আজকের আবহাওয়াটা প্রাণ জুড়ানোর মতোই সুন্দর। চারদিকে তাকালেই কেমন মন ভালো হয়ে যায়। কুসুম গরম সূর্য কিরণ আর ভোরের বাতাস গায়ে মাখতে আজ বহুদিন বাদে ফ্রন্ট ইয়ার্ডের বেঞ্চিতে এসে বসেছে কৃতিক। দু হাতে মুষ্টিবদ্ধ হয়ে আছে কফির কাপ আর আইপ্যাড। তবে আপাতত আইপ্যাডে চোখ নেই ওর, বরং দু চোখ নিষ্ফল বিচরণ করছে চারিদিকে সবুজে ঘেরা অরণ্যে। কোনোদিন দেশে ফিরবে না বলে বছর 3 আগে ছোটোমোটো এই আধুনিক ডুপ্লেক্স বাড়িটা কিনেছিল কৃতিক। তখন কি আর ও জানতো যে 3 বছরের মাথায় এসে ওর অষ্টাদশী পিচ্ছি এলোকেশি এ বাড়িতেই প্রথমে পা রাখবে, দিনরাত যাপন করবে। জানলে হয়তো বাড়িটাকে মন মতো ঠেলে সাজাতে পারত। ওর তো আবার হ্যালো কিটি খুব পছন্দ। বাড়িটা হ্যালো কিটির থিমে তৈরি করলে কেমন হতো? কথাটা ভাবতেই এক মনে হেসে ওঠে কৃতিক। ঠিক তখনই ওর আজগবি ভাবনার সুতো ছিঁড়ে যায় সামনে ফ্রেন্স গেট থেকে আসা কলিং বেলের টিং টিং আওয়াজে। কে এসেছে দেখার জন্য কৃতিক উকি দিতে যাবে, তার আগে মেইন ডোর খুলে বেরিয়ে আসে অরু। তারপর ফ্রন্ট ইয়ার পেরিয়ে সোজা এগিয়ে যায় গেটের কাছে। অরুর পরনে ছিল হোয়াইট পিঙ্ক কম্বিনেশন সিল্কের পাজামা, রেশমের মতো হাঁটু অবধি লম্বা চুলগুলো ছিল পুরোপুরি বাঁধনহারা। অরুর পরনে ছিল কিনে দেওয়া পাজামা সেট। দেখে কৃতিকের বেশ ভালো লাগলো। অরুর পরনে নিজের কিনে দেওয়া পাজামা সেট দেখে কৃতিকের বেশ ভালো লাগলো। এই প্রথম কৃতিকে কারোর জন্য কিছু নিজের হাতে কিনেছে। অরু আজ আবার সেটা পরেছেও, ভালো লাগারই কথা। এই তো কালকেরই ঘটনা। সন্ধ্যাবেলা ভার্সিটি থেকে ফিরে একাই খুঁড়িয়ে খুঁড়িয়ে গাড়ি থেকে নেমেছিল অরু। তবে গাড়ি থেকে নামতে খুব বড়সড় একটা ঝটকা খেয়ে অজ্ঞতায় বিস্ময়ে আপনা আপনি দুঠোঁট আলাদা হয়ে গিয়েছিল ওর। এই বাড়ির গ্যারেজে এখনো আসা হয়ে ওঠেনি অরুর। আজকে প্রথম ছিল। তাই কৃতিকের যে এত এত রাইডিং বাইকের কালেকশন আছে সেটাও ওর অজানা ছিল। পুরো গ্যারেজে 4 চাকা বলতে একটা মার্সিডিজই রয়েছে কেবল, বাকি সব নামি দামি ব্র্যান্ডের বাইক কালেকশন। ওরও মনে মনে ভাবলো, এটাতে কোন বাইকের শোরুম বললে এটাকে কোনো বাইকের শোরুম বললে মন্দ হবে না বইকে। চারিদিকে চোখ বুলে ওরও যখন অবিশ্বাসের নজরে কৃতিকের পানে চাইল, কৃতিকের মুখভঙ্গি তখন খুবই স্বাভাবিক। ও নিজ হাতের আঙ্গুলে চাবির রিংটা ঘোরাতে ঘোরাতে গ্যারেজ থেকে বেরিয়ে যেতে যেতে বলল, গাড়িতে একটা প্যাকেট আছে, নিয়ে যাস। ওর ভ্রুকুটি করে শুধায়, কার প্যাকেট? আমার? কৃতিক না ঘুরে জবাব দিল, তো কার? কিন্তু আমার জন্য হঠাৎ? কৃতিকের হাঁটার গতি থামিয়ে প্রথমে নাক টেনে বুক ভরে বাতাস নেয়, অতঃপর বলে, তুই ঘুমালে যে অর্ধনগ্ন হয়ে থাকিস সেটা আদৌ জানিস? কি? লজ্জা আর বিরক্তির চরম সীমানায় গিয়ে শব্দটা উচ্চারণ করলো অরু। কৃতিক আবারও স্বস্থানে দাঁড়িয়ে থেকে বেশ সাবলীল ভঙ্গিতে বলল, আমি জানি, আর তাছাড়া আমার আমানতের খেয়ানত করার কোনো অধিকার তো তোর নেই, তাই ঢেকে রাখার ব্যবস্থা করেছি মাত্র। সময় হলে নিজের জিনিস নিজে ঠিক বুঝে নেব, তখন আর তোকে জ্বালাতে আসবো না। নিজের হাত দিয়েই থাকবো সবটা। আর দরকার পড়লে বাকি বাক্যটা কেন যেন শেষ করলো না কৃতিক, বরং তাড়াহুড়ো করে অরুর সামনে থেকে চলে গেল। আমানত, খেয়ানত কিংবা কৃতিকের ঘোরানো পেছানো কথা কোনোটাই তখন আর মাথায় ঢোকেনি অরুর। ও তো সির্ফ উপহারটুকু গ্রহণ করেছে।
একটা দুটো নয়, পুরো 10 কালারের 10টা পাজামা সেট ছিল প্যাকেটে। দেখেই বোঝা যাচ্ছিল পাজামাগুলো খুব দামি। গায়ে চড়ালেই কেমন চোখ ভার হয়ে ঘুম চলে আসে। কালকের কথা আজও মনে করে মুখে কোণে আঙ্গুল ঠেকিয়ে ঠোঁট কামড়ে এক মনে হাসছে কৃতিক। আশ্চর্য, মনে মনে ভাবছে, সত্যি যদি দিশেহারা হয়ে কাল কিছু করে বসতাম, অধিকার খাটাতে গিয়ে দূরত্বের প্রাচীর ভেঙে ফেলতাম, তাহলে কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে যেত? ওদিকে ওরও নিজের কুলের মধ্যে ছোট্ট বিড়াল ছানা ডোরাকে নিয়ে এগিয়ে গিয়ে গেট খুলতেই চোখের সামনে ভেসে উঠল চেনা পরিচিত সেই সুদর্শন মুখখানা। তবে এই মুখটা অরুর থেকে বেশি অনুর অপরিচিত। অরু এক পলকে উপর থেকে নিচ পর্যন্ত পরখ করে নিল তার। একগুচ্ছ শুভ্ররঙা টিউলিপ হাতে নিয়ে ফর্মাল গেটআপে দাঁড়িয়ে আছে প্রত্যয়। চোখে অপরিবর্তিত চিকন ফ্রেমের চশমা। দেখে তো মনে হয় পাওয়ার আছে। প্রায় কয়েক মিনিট বিনা বাক্যে অতিবাহিত হয়ে যায়, তবুও অরুর ধ্যান ভাঙল না। তাই অরুর দিবা স্বপ্নকে বাস্তবে ফিরিয়ে আনতে হাত নাড়িয়ে ডেকে উঠল প্রত্যয়। হ্যালো। তৎক্ষণাৎ ধ্যান ভেঙে গেল অরুর। সচকিত হয়ে বলল, হ্যাঁ, আপার কাছে এসেছেন তাই না? আপা বাসাতেই আছে, আসুন আসুন। প্রত্যয় গেট দিয়ে ভেতরে যেতে যেতে বলল, অ্যাকচুয়ালি আমি অনুর কাছে নয়, কৃতিক ভাইয়ের কাছে এসেছি। কিছু ফাইল আর্জেন্ট সিগনেচার লাগতো। ও, ওই তো ভাই। হাত কয়েক দূরে কালো রঙা বেঞ্চিটাকে আঙুল উঁচিয়ে দেখালো প্রত্যয়। তারপর অরুকে রেখে এগিয়ে গেল সেদিকে। অন্যদিকে অরু দৌড়ে গিয়ে অনুকে বাইরে নিয়ে এলো। অরু টানাটানিতে অনেকটা হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো অনু। একটা লং কুর্তি আর লেগিংস পরিহিত অনু তাকিয়ে আছে প্রত্যয়ের পানে। ওদিকে কাজের ফাঁকে প্রত্যয়ও চোখ সরেনি ঘুম ঘুম অনুর মায়াবী মুখশ্রী থেকে। অরুর টানাটানি করছে দেখে অনু বিরক্তি হয়ে বলল, উফ, ছাড় না অরু, কৃতিক ভাই বসে আছে, তার সামনে তুই যদি এমন বাচ্চামো করিস কি বলবি বলতো? আরে কিছু বলবে না, আয় তো তুই। অরুর এক হাতে তখনও খাপটি মেরে বসে আছে বিড়াল বাচ্চা ডোরা। অনুর সামনে এগোতে এগোতে ভাবছে সেদিন রাতের কথা। সেদিন বৃষ্টির অজুহাতটা তো নিছকই বাহানা ছিল, কারণ সেদিন হসপিটাল থেকে বের হতেই দেখা মেলে ছাতা হাতে দাঁড়িয়ে থাকা প্রত্যয়ের। প্রত্যয়কে দেখে অবাকের চরম সীমানায় গিয়ে অনু তখন শুধায়, আপনি এখানে? প্রত্যয় মৃদু হেসে জবাব দিয়েছিল, আপনার জন্যই দাঁড়িয়ে আছি। আর তারপর বৃষ্টি ভেজা মনোমুগ্ধকর একটা সিম্পল কফি ডেট। একজন একজনের পরিচয় তো দূরে থাক, নামটুকু পর্যন্ত জানতো না, তবু মনের গহীনে কোথাও ঘন্টা বাজিয়েছিল দুজনারই। অনুর মনে হয়েছিল যে মানুষটা এতবার করে সাহায্য করেছে তার সাথে এক কাপ কফি তো পান করে যায়, পরিচয় দিয়ে কি আসে যায়। তবে আজ এই মুহূর্তে প্রত্যয়ের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে সে পরিচয় দিতেই একেবারে ৮-৭ বেঁধে সকাল সকাল বাড়ি বয়ে এসেছে। বাড়ির ফ্রন্ট ইয়ার্ডটা নরম সবুজ ঘাস আর বিভিন্ন সৌন্দর্যবর্ধক গাছগাছালি দিয়ে ভরা। সেই গাছেরই ফাঁক ফোকর গলিয়ে আলো ছড়াচ্ছে একটু একটু সূর্য কিরণ। আর সেই আলো ছায়ার মাঝেই মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে প্রত্যয় ও অনু। অনুর পেছনে অরু আর ডোরা। অন্যদিকে ওদের থেকে খানিকটা দূরে এখনো আইপ্যাডে খুব মনোযোগ দিয়ে কিছু একটা করছে কৃতিক। প্রত্যয় নিজের হাতে থাকা টিউলিপ গুচ্ছ এগিয়ে দিয়ে বলল, শুভ সকাল মিস অনন্যা শেখ, আমি প্রত্যয় হাসান, CFO অফ JK গ্রুপ। অরু হকচকিয়ে অনুর দিকে এগিয়ে এসে মিনমিনে বলল, আপা, উনিও প্রত্যয় হাসান? উনি মনে হয় আমাদের জন্য ভিসা টিকিটের সব ব্যবস্থা করেছিলেন। প্রত্যয় চোখ সরিয়ে অরুর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ঠিক বলেছ তুমি। অনু কথা ঘুরিয়ে বলল, তাহলে আপনি আমাকে চিনতেন তাই তো? প্রত্যয় মৃদু হেসে জানায়, কিছুটা। অনু সহসা হেসে টিউলিপ ফুলগুলোকে গ্রহণ করে বলে, ধন্যবাদ, ওয়েলকাম।
প্রত্যয় ঘোর লাগানো চোখ দুটো ছিল তখনও অনুর নিষ্প্রভ চোখে নিবদ্ধ। ওদিকে কৃতিকের চোখ দুটো অরুর চোখে, একই ঘোর, একই কামুকতা। কৃতিকের চোখে খানিকটা বেশিই হবে। কৃতিকের সে ঘোর লাগা চোখে চোখ পড়তেই কেঁপে উঠল অরু। হুট করে কেন যেন শরীরের প্রত্যেকটা লোমকূপ দাঁড়িয়ে গেল। সেই সাথে তলপেটের মধ্যে অনুভব হলো অজানা এক গুড়গুড়ানি। এটা মোটেই খিদের পূর্বাভাস নয়। তাহলে এটা কেমন অনুভূতি? আগে তো কখনো হয়নি এমন। সামান্য চাহনিতেই কারোর এত জোর থাকে? চোখের চাহনি দিয়ে পুরো ঝড় বইয়ে তুলকালাম বাঁধিয়ে দিল শরীরের রন্ধে রন্ধে। তবুও সবটা গতানুগতিক উপেক্ষা করে গেল অরু। পেছন থেকে অনুদের চোখে কথা আদান প্রদানের মাঝে বাম হাত ঢুকিয়ে দিয়ে অরু বলে উঠল, এই আপা, অনেক তো হয়েছে তোদের আলাপ পরিচয়। এখন চল, খিদে পেয়েছে। আমাকে আবার খেয়ে ভার্সিটিতে যেতে হবে। তাছাড়া তুই তো হসপিটালে মায়ের কাছে যাবি। অরুর কথায় সম্মিত ফিরে পেল অনু। সেই সাথে অজানা একরাশ লজ্জায় প্রজাপতির ন্যায় ঘিরে ধরল ওকে। ও তাড়াহুড়ো করে ভেতরে যেতে যেতে বলল, খাবার দিচ্ছি, দ্রুত আয়। পরিবেশটা থমথমে আর অস্বাভাবিক। প্রত্যয় নিজেরও কেমন লজ্জা পাচ্ছে। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে প্রত্যয় অরুর কোলে ঝিমুতে থাকা ডোরাকে দেখিয়ে বলল, বিড়াল কোথায় পেলে? না মানে আগে তো ছিল না? অরু ডোরার মাথায় আদরে হাত বুলিয়ে বলল, কাল রাতে ব্যাংকইয়ার্ডে কুড়িয়ে পেয়েছি। ঠান্ডায় কাঁপছিল, তারপর ঘরে নিয়ে এসেছি। আর তারপর? প্রত্যয় জিজ্ঞাসু হয়ে শুধালো। তারপর? অরু কৃতিকের দিকে দাঁত কটমিটিয়ে তাকিয়ে বলল, কিছু না। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। বাই দ্য ওয়ে, নাইস ক্যাট। অরু প্রত্যয়ের কথায় বাদ ছেদে বলল, ও ক্যাট না, ও আমার বাচ্চা ডোরা। মাথা খারাপ? আমি কেন বিড়ালের বাচ্চা জন্ম দিতে যাব? পেছন থেকে ভেসে আসা কৃতিকের অযাচিত বাক্যে অরু প্রত্যয় দুজনে বোকা বনে গেল। অরু মুখে ভেঙচি কেটে মিনমিনিয়ে বলল, আপনার বাচ্চা কেউ বলবেও না। ভালোবাসার দরদ বলতে কিছু আছে নাকি হৃদয়ে? থাকলে আমাকে আর ডোরাকে অমন মাঝরাতে বাইরে বের করে দিতে পারতেন না। ওর ভাবনার মাঝেই কৃতিক ওদের কাছে এগিয়ে এসে আইপ্যাডটা অরুর দিকে এগিয়ে দিয়ে বলল, অরু, এটা নিয়ে ভেতরে যা। আমার প্রত্যয়ের সাথে কিছু পার্সোনাল কথা আছে। অরু ঠোঁট উল্টে ভেতরে যেতে আইপ্যাডটা খুলে দেখতে লাগলো। আর প্রথমে যেটা সামনে আসলো সেটা অডিও বুক, হান্টিং অ্যাটলিন। বইয়ের নামটা দেখি চোখ মুখ কুচকে গেল অরুর। মিনমিনিয়ে বলল, উনি হান্টিং অ্যাটলিনের মতো ডার্ক রোমান্টিক বই পড়েন? ইউ, তার মানে কি উনিও ওইসব বেপরোয়া হিরোদের মতো অতিরিক্ত রোমান্টিক? হায় হায়, ওনাকে সামলাতে তো ওনার বইয়ের 12টা-13টা বেজে যাবে। পরক্ষণে নিজের মাথায় নিজের চাটি মেরে দাঁত দিয়ে জিভ কেটে ওরও বলে, ছি, কী সব ভাবছি আমি, তওবা তওবা। ইউনিভার্সিটিতে আজ 100 ইয়ার সিরিমনি, মানে 100 পূর্তি উদযাপন হচ্ছে। আজ কোনো ডিপার্টমেন্টেরই কোনো ক্লাস নেই। সব কিছু জানাই ছিল অরুর। তবুও এক বুক আশা নিয়ে ভার্সিটিতে এসেছিল ও। আকাঙ্ক্ষা একটাই, নিখিল ভাইয়ের একটা নজর দেখা পাওয়া, ঠিক আগের মতোই। কিন্তু সেটা আর হয়নি। সিনিয়রদের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছে নিখিল ভাই আজ আর ভার্সিটিতে আসেনি বললে ভুল হবে। আসতে পারেনি। গতকাল সব রিপোর্ট নষ্ট হয়ে যাওয়ায় আজ আবারও সেগুলো নতুন করে রেডি করতে হচ্ছে তাকে, নয়তো সামনের সেমিস্টারে পুরো দমে ফেল। ওরও অসহায়ের মতো মনমরা হয়ে বলল, নিখিল ভাইয়ের মতো ভালো মানুষের সাথে এমন খারাপ কাজটা কে করলো?
সে যাই হোক, নিখিল ভাই যেহেতু আসেনি, অরু চিন্তা করলো ও বাড়ি ফিরে যাবে। কাল সারা রাত বাইরে বের করে রেখেছে কৃতিক ওকে, তাই ঘুমটাও চোখে তাজা। না ঘুমানোর দরুন কেমন ঝিমুনি চলে আসছে দু চোখে। চারিদিকে ঝাপসা লাগছে, মনে হচ্ছে এই বুঝি পড়ে যাব মাথা ঘুরে। ওরও আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলো না, হাঁটা ধরল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তবে দু কদম এগোতেই পথ আটকালো সায়নী। ওর হাতটা শক্ত করে ধরে উচ্ছ্বসিত মুখে বলে, এই ওরু, কোথায় যাচ্ছ? গ্যালারিতে বাস্কেটবল খেলা হচ্ছে, বিশাল টুর্নামেন্ট, তাড়াতাড়ি চলো। যদিও এসবে অরুর বিন্দুমাত্র আগ্রহ নেই, তবুও অজ্ঞতায় যেতে হলো সায়নীর সাথে। যেতে যেতে সায়নী জানালো, সবাই এই ম্যাচ দেখার জন্য গত 1 মাস ধরে বসে আছে, আর তুমি বাড়ি যাচ্ছ? এই ভার্সিটির প্রাক্তন ছাত্র ভার্সেস পাশের ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্ররা। সায়নের উচ্ছ্বাসে জোয়ার দিতে অরু নরম সুরে বলল, ও তাই নাকি? গোলাকার বিশাল গ্যালারি ঘিরে সায়নী সিটে বসতে বসতে বলল, তার চেয়েও বড় কথা কি জানো? জেকে স্যারও এই ভার্সিটির সিনিয়র ছিলেন, আর স্যারও আজ ম্যাচ খেলবেন। তৎক্ষণাৎ সায়নীর দিক থেকে চোখ সরিয়ে সামনে চাইল অরু। দেখতে পেল শুধু কৃতিক একা নয়, সায়র আর অর্ণবও আছে। তাছাড়া ওদের পাশের গ্যালারিতে বসে বসে নিজের প্রিয় বন্ধুদের চিয়ার আপ করে যাচ্ছে অ্যালিসা, সাথে কেথলিনও। চেনা পরিচিত সবাইকে এক ঝলক দেখে নিয়ে ওরও মনে মনে বলল, তার মানে ওনারা সবাই ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী। ওরও কি ভাবছ? খেলা শুরু হয়ে গিয়েছে তো। সায়নীর কথায় এবার সত্যি সত্যি খেলা দেখায় মন দিল ওরু। তখন খেলার প্রথম হাফ শেষ হয়েছে মাত্র। সবার মুখে বিজয়ের হাসি লেগে আছে, কারণ প্রথম হাফে বাজিমাত করে দিয়েছে কৃতিকেরা। প্রতিপক্ষ টিম বাকি অর্ধেক সময়ে এই রেকর্ড ভাঙতে পারবে কিনা সন্দেহ। এখন 10 মিনিটের বিরতি পেয়ে সবে যে যার মতো 1 নম্বর 2 নম্বর সারিতে চলে গেল। কেউ কেউ গিয়ে দাঁড়ালো টিমের মানুষদের কাছে। বাকি অর্ধেক খেলার জন্য পরামর্শেও তো একটা ব্যাপার আছে। শুধুমাত্র কৃতিক সবাইকে ছাড়িয়ে উঠে এলো জনসমাগম পূর্ণ গ্যালারি। কৃতিক গ্যালারিতে উঠতে সবাই একযোগে চেঁচিয়ে উঠল। তবে কোনো কিছু শোনা কিংবা দেখার চেষ্টা না করেই ও সোজা গিয়ে বসে পড়ল অরুর পাশে। অতঃপর এক টান দিয়ে অরুর গলায় পেঁচানো স্কার্ফটা টেনে নিয়ে তোয়ালের মতো করে নিজের চুল আর কপালের ঘাম মুছতে লাগলো নির্বিঘ্নে। বিস্ময়ে বিপর্যয়ে হা হয়ে আছে পুরো গ্যালারি ভর্তি মানুষ। যেন এখানে কোনো বাস্কেটবল ম্যাচ না, বরং রোমান্টিক সিনেমার শুটিং হচ্ছে। অর্ণব, সায়ক ওরাও খানিকটা অবাক। সায়র যতটুকু জানে মেয়েটা কৃতিকের 2 চোখের বিষ। তাহলে গ্যালারি ভর্তি মানুষের সামনে কৃতিক এসব করছেটা কি? ওদিকে অরু পারছে না লজ্জায় মাটির সাথে মিশে যেতে। মানে সকলের ক্রাশ বয় রাইডার জেকে স্যার এই মুহূর্তে পুরো ক্যাম্পাসের সামনে ওর শরীরে ওড়না দিয়ে নিজের মুখমণ্ডলের ঘাম মুছছে। এমন কাহিনীতে চারিদিকে জোড়া জোড়া চোখের দিকে তাকিয়ে অরুর আর্তনাদ করে বলতে ইচ্ছে করছে, বিশ্বাস করো আমি কিছু জানি না, এই লোকটা পাগল, মাথায় সমস্যা আছে, তাই হুটহাট এমন করে আমাকে ফাঁসায়। ওর ভেতরের কান্নাকাটিকে 2 পয়সার পাত্তা না দিয়ে গমগমে আওয়াজে কৃতিক বলে, পানিটা দে। অরু এদিক ওদিক তাকিয়ে বলল, আমারটা খাবেন? এখানে আর কেউ আছে? অরু দ্রুত এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে ব্যাগ থেকে বের করে মামপটটা এগিয়ে দেয়। কৃতিক এক নিঃশ্বাসে পুরোটা পানি শেষ করে আবারও নেমে যায় গ্যালারি থেকে। কৃতিক চলে গেলে অরু নিজের ওড়নাটা ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ে। ওড়নার একাংশ কৃতিকের ঘামে ভিজে আছে, সেখানে থেকে খুব সুন্দর একটা চন্দন কাঠ জাতীয় ঘ্রাণ আসছে। ঘ্রাণটা কিসের ভালোভাবে বোঝার জন্য অরু ওড়নাটা নাকে ছোঁয়ালো। হ্যাঁ, যা ভেবেছিল তাই। স্যান্ডালউড পারফিউমের একটা মাতাল করা সুবাস। গন্ধটা নাকে লাগতে অজানা শিহরণে শরীরে চেয়ে গেল অরুর। তখনও অপর পাশ থেকে কর্কশ আওয়াজ ভেসে এলো সায়নীর,
তুমি জেকে স্যারকে চেনো? না। না মানে হ্যাঁ মানে। অরুর চোরের মতো মুখ কাচুমাচু করছে দেখে সায়নী বলল, কি না মানে হ্যাঁ মানে করছো? চিনে থাকলে বলো। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, উনি আমার ভাই হয়, মানে স্টেপ ব্রাদার। সায়নী বোধহয় অরুর জবাবে খুশি হলো, তাই ওর হাত জড়িয়ে ধরে বলল, ইটস ওকে অরু, আগে বলবে না এই কথা? আমি আরো ভাবলাম কি না কি। খাওয়া দাওয়া হই হুল্লোড়ে সারাটা দিন ভালোই চলে গিয়েছে। সবার সাথে অরুরও আজ বেশ ভালোই আনন্দ করেছে এতগুলো দিন পর। আজকে প্রথম অরুর মনে হয়েছে যে ও আসলে ইউনিভার্সিটিতে পড়ে। তবে বিপত্তি ঘটেছে বিকেল নাগাদ। ক্যাম্পাসে রাতে কনসার্ট আর পার্টি থাকলেও অরু সেসবে একদম অভ্যস্ত না। তাই ও সায়নীকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ওর শুধু একা নয়, অনেকেই যাচ্ছে আসছে। করিডোরে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। তাই ও ঠিক করলো বাইরের দিক থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাবে। কিন্তু হঠাৎই ওর মনে হলো ও ভারী ভিড়ের মাঝে নিখিল ভাইকে দেখলো। নিখিলকে দেখা মাত্র ওরও আনমনে বলল, আশ্চর্য, নিখিল ভাই সারাদিনে ভার্সিটিতে এলেন না, আর এখন এই সন্ধ্যাবেলা এলেন? আর সাথে ওটা কে? ওর দূর থেকে আরেকটু ভালোভাবে পরখ করে ওদেরকে দেখলো। হাজারো ভিড়ের মাঝে এক বিদেশিনী কোমরে হাত রেখে তার সাথে হাসাহাসি করতে করতে এদিকে এগিয়ে আসছে নিখিল ভাই। দেখলে মনে হবে তারা জনম জনমের প্রেমিক যুগল। তবে এখন আর অরুর থেকে খুব বেশি দূরে নেই ওরা, বরং অনেকই কাছে। হুট করেই তখন অরুর কি হলো কে জানে, চক্রাকার ঘুরতে থাকা বলয়ের মতোই ঘুরছিল ওর মাথাটা। চোখের সামনে সুবিশাল ক্যাম্পাসটাকে মনে হচ্ছিল মহাবিশ্বের সব থেকে অন্ধকারতম ব্ল্যাক হোল। খানিকের মধ্যে মানুষের গিজগিজ, হাসাহাসি, কথার বহর সব কিছু ছাপিয়ে কর্ণগহ্বরে বেঁচে উঠল ঝিন ধরা এক বিরক্তিকর আওয়াজ। আর তারপর হুট করে মাথা ঘুরে ওখানে অচেতন হয়ে পড়ল ক্লান্ত পরিশ্রান্ত বাঙালি মেয়ে অরু। দীঘল কালো নজর কাড়া ফ্রেঞ্চ বিনুনিটা তখন মাটি ছুঁই ছুঁই প্রায়, তবে মাটি আর ছুঁতে পারল না। তার আগে ওকে শক্ত বাহুডোরে আবদ্ধ করে নিল নিখিল। জনসম্মুখে হুট করে এমন একটা ঘটনা ঘটে যাওয়ায় এই মুহূর্তে মোটামুটি ক্যাম্পাসে সবাই অরু আর নিখিলকে ঘিরে ধরেছে। সবার চোখের দৃষ্টিতে আবর্তিত হয়ে আছে অজানা কৌতূহল ধারা। সবার মুখে একটাই প্রশ্ন, কি হলো মেয়েটার? নিখিল যখন অরুকে কোলে তুলে কেবল দাঁড়িয়েছে, ঠিক সেই মুহূর্তে ভিড়ের মধ্যে থেকে কেউ বলে উঠল, ডোন্ট টাচ হার। ভেলভেট মেঘের ন্যায় স্মুথ কণ্ঠস্বর, তবে প্রতিটি শব্দতেই উপচে পড়ছে অগাধ কর্তৃত্ব, যেন ওর কোনো একান্ত প্রয়োজনীয় জিনিসকে অন্য কেউ হাত দিয়ে ছুঁয়েছে। অজ্ঞাত কণ্ঠস্বর শুনে ভিড়ের মাঝে উকিয়ে দিল নিখিল। তৎক্ষণাৎ এগিয়ে এসে শিকারী বাজ পাখির ন্যায় নিখিলের হাত থেকে ছোঁ মেরে অরুকে নিয়ে গেল কৃতিক। নিখিল কিছু বুঝে উঠতে পারল না, তাই অবাক দৃষ্টিপাত করল কৃতিকের পানে। তবে কৃতিকের দৃষ্টি ছিল গভীর আর অগ্নিস্ফুলিং এর মতোই জ্বলজ্বলে, যেন চোখ দুটো দিয়েই ভস্ম করে দেবে নিখিলকে। কৃতিকের মুখের উপর কথা বলা তো দূরে থাক, ওর চোখের দিকে কয়েক সেকেন্ডের বেশি তাকিয়ে থাকতে পারল না নিখিল। অজান্তে শুষ্ক ঢুক গেলে চোখ নামিয়ে নিল নিচে। ভার্সিটিতে ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য যে ক্লিনিক থাকে তারই একটা কেবিনের ছোট্ট করিডোরে দাঁড়িয়ে আছে কৃতিক। পরনে কোনোই অবধি হাতটা গোটানো সাফেদ শার্ট আর ব্ল্যাক ডেনিম। মাথার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কপালে। ফর্সা মুখটা জিদের তোপে টকটকে লাল হয়ে আছে। এই মুহূর্তে ওকে উদ্ভ্রান্তের মতোই ছন্নছাড়া লাগছে। কৃতিক যখন করিডোরের দেওয়ালে হেলান দিয়ে বুকের উপর দুহাত ভাঁজ করে নিষ্পলক চোখে কেবিনের দিকে তাকিয়েছিল, ঠিক তখনই হন্তদন্ত হয়ে ছুটে আসে সায়র। কৃতিকের মুখোমুখি দাঁড়িয়ে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুড়ে বলে, কি হয়েছে অরুর? ঘুম আর খাওয়া দাওয়ার অনিয়মের জন্য প্রেশার ফল করে সেন্সলেস হয়ে গেছে।
কৃতিকের নির্লিপ্ত জবাব। সায়র ওর দিকে তিরস্কার করে হাসলো, তারপর তাচ্ছিল্যের ধ্বনিতে বলল, সিরিয়াসলি জেকে? মাত্র এই কয়দিনে মেয়েটারকে টর্চার করে করে আধমরা বানিয়ে ফেললি? তোর অত্যাচারের মাত্রা এতটাই বেশি ছিল যে মেয়েটা ক্যাম্পাসের মধ্যে সেন্সলেস হয়ে গেছে। ভাব তুই কতটা জঘন্য। আচ্ছা এই পিচ্চি মেয়েটার সাথে তোর কিসের এত শত্রুতা বলতো আমায়? তাছাড়া যেভাবে হোক না কেন ও তো তোর বোন নাকি? সায়রের কথাটা বলতে বাকি শক্ত থাবায় সায়রের কলারটা চেপে ধরতে দেরি হলো না কৃতিকের। বোন কথাটা শোনা মাত্রই দগ্ধ গলিত লাভা যেন হিড়হিড় করে ছড়িয়ে পড়ল কৃতিকের মাথার মধ্যে। ও করিডোরের বিপরীত দেওয়ালে সায়রকে চেপে ধরে দাঁত দিয়ে দাঁত পিষে বলল, খবরদার সায়র, ওকে আমার বোন বলবি না। ও আমার বোন নয়। নিজ বোনের জায়গায় ওর চেহারাটা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। আমার কাছে ও পৃথিবীর সবার থেকে ইম্পর্টেন্ট। ও আমার কি সেটা আমি নিজেও জানি না, তবে এইটুকু জানি বাকি জীবন ওকে ছাড়া আমি দম নিতেও ভুলে যাব। সায়র চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কৃতিকের বীভৎস মুখের পানে। ঠিক তখনই অন্যদিক থেকে আগমন ঘটে নিখিলের। কৃতিক এক পলক নিখিলের দিকে তাকিয়ে সায়রকে বলল, ওটাকে এক্ষুনি বিদে কর। সায়র সামনের দিকে যাচ্ছে ঠিকই, তবে ওর মনে চলছে অন্য কিছু। আর সায়র উপলব্ধি করলো ওর ধারণা সম্পূর্ণ ভুল। কৃতিক অরুকে সবচেয়ে বেশি অপছন্দ নয়, বরং উন্মাদের মতো পছন্দ করে। এই পছন্দকে কি নাম দেওয়া যায়? শুধুই আসক্তি নাকি সঙ্গীন প্রণয় শক্তি? মেঘার কুয়াশার চাদরে ঠেকে আছে ধরণী। উদীয়মান সূর্যের নিয়ন আলোয় চারিপাশ একটু হলেও পরিষ্কার দেখাচ্ছে, নয়তো আজ মোটেও রৌদ্রোজ্জ্বল কোনো দিন নয়। স্বাভাবিক হাইওয়ের রাস্তা থেকে কয়েক গুণ প্রশস্ত পিচ ঢালা কুচকুচে কালো রাস্তার মাঝ বরাবর এক নাগারে সাদা রঙের বোকরেন লাইন রোড মার্কিং টানা। ঠিক তার দুই পাশে পাহারাদারের মতো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে ছোট বড় সারি সারি ম্যাপল গাছ। ম্যাপল গাছের ছোট ছোট বিশেষ আকারের রঙিন পাতাগুলি যেন এক একটা শিল্পের নান্দনিক কারুকাজ। দেখলে মনে হবে রোদহীন মেঘে ঢাকা দিনের রাস্তার পাশের এই লাল কমলা ম্যাপল লিফ গুলোই আলো ছড়াচ্ছে পুরো রাস্তা জুড়ে, ইভেন উইথআউট এনি সিঙ্গেল প্যানি। পথযাত্রীদের যাতায়াত সুবিধার্থে সুন্দর আকর্ষণীয় ম্যাপল গাছের অন্য পাশ দিয়ে চলে গিয়েছে আরও একখানা তকতকে সরু রাস্তা। সেই রাস্তা ধরে পায়ে পায়ে এগোচ্ছে সায়নী আর অরু। চাশমিশ আর এন্ট্রোবাট সায়নী বরাবরের মতোই এক মনে কথার দোকান খুলে বসেছে। ওদিকে ওর একটা কথাও অরুর ভালো মতো মন দিয়ে শুনছে কিনা সেটা বোধ করা দুষ্কর। সায়নীর কথা মন দিয়ে না শোনার অবশ্য যথাযথ কারণ আছে বৈকি। ধবধবে শুভ্র রঙা চিকনকারি চুড়িদার, সেই সাথে গ্রে রঙের উলের পাতলা সোয়েটার পরে পুরোদমে বাঙালি সেজে ঘুরে বেড়াচ্ছে অরু। ওদিকে সায়নী পরনে স্কিনি জিন্সের সাথে ভারী কালো কোট। আজ রবিবার, মানে উইকেন্ড। এই মেঘলা শীতল উইকেন্ডে সকালবেলা কম্পিউটার মুড়ি দিয়ে কেবলই এপাশ থেকে ওপাশে ঘুরে শুয়েছিল অরু। তখনই শুরু হয় সায়নীর একের পর এক কল। যেহেতু অরুর মোবাইলটা কৃতিক ভেঙে ফেলেছে, তাই অনুর নাম্বারটাই আপাতত কলের ঝড় তুলে ফেলেছে সায়নী। শেষমেশ না পেরে বিদেশি আদলের একমাত্র বাঙালি বান্ধবীর কথা রাখতে সকাল সকাল ক্যাম্পাসে চলে এসেছে অরু। সায়নীর আর্জি একটাই, আজ বাইক রেসিং ক্লাবে রাইডিং কম্পিটিশন আছে, যে কেউ থাকবে সেখানে। আর সায়নী অরুকে সাথে করে সেখানে নিয়ে তবেই যাবে। প্রথমে একটু গাইগুই করলেও পরক্ষণে ক্যাম্পাসে এসে সায়নীর কথা রক্ষার্থে সার্থকতাটা ধরতে পেরেছে অরু। মনে মনে অনেকটা খুশিও হয়েছে সায়নীর প্রতি। তার কারণ সকাল সকাল ক্যাম্পাসের গেটে দর্শন মিলেছে পছন্দের শ্যাম পুরুষের। অরুই নিখিলকে আগে দেখেছে, তবে কথা বলার সাহস পায়নি। কিন্তু নিখিল যখন অরুকে দেখলো, তৎক্ষণাৎ হাঁক পেরে নাম ধরে
ডেকে উঠল সে। এই যে অরোরা। অরুকে আর পায়কে দ্রুত পেছন ঘুরে সামনে গিয়ে দাঁড়ালো নিখিল ভাইয়ের। অরুর কাছে আসতেই নিখিল শুধালো, অরোরা তুমি ঠিক আছো? না মানে কালকে ওভাবে? কালকের কথা মনে পড়তে ওর দৃশ্যপটে ভেসে ওঠে নিখিল ভাই আর সেই বিদেশিনীর একান্ত ব্যক্তিগত উপচে পড়া হাসি খুশি মুহূর্তের ঘটনা। কেন এত হাসছিল ওরা দুজন? আর মেয়েটাই বা কে? নিখিল ভাইয়ের বন্ধু? শুধুই কি বন্ধু? অপার্থিব কিছু অপরিপক্ক প্রশ্ন আর কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্তের কথা মাথায় করা নাড়ছে বারংবার, যার দরুন ওর হাস্যোজ্জ্বল মুখটা চুপসে এইটুখানি হয়ে গেল মুহূর্তেই। নিখিল ভাইয়ের এতটা আগ্রহী প্রশ্নের জবাবটাও আর মুখ ফুটে দেওয়ার ইচ্ছে জাগলো না মনে। কিন্তু নিখিলের পরবর্তী পদক্ষেপের জন্য তখন একটু প্রস্তুত ছিল না ওরও। ও ভাবেনি এরপর নিখিল যেটা বলবে তাতে ওর এসব অযাচিত ছেলেমানুষি দুশ্চিন্তা হাওয়ায় মিলিয়ে যাবে খানিকের মাঝে। তবে কথায় আছে না, বাস্তবের চেয়ে ভাবনায় এক ধাপ পিছিয়ে থাকে। সে সময় তাই হলো। ওর কথার কোনো জবাব দিচ্ছে না দেখে নিখিল আগ বাড়িয়েই বলল, নেক্সট উইকেন্ডে আমাদের ব্যাচের একটা ছোটোখাটো রিসার্চ টিম যাবে পাহাড়ে। বেশি দূরে নয়, কাছেই, একদিনের ট্যুর, ফ্রিতে অ্যাডভেঞ্চার আর ঘোরাঘুরির সুযোগটা কেউ মিস করতে চাচ্ছে না, তাই অনেক জুনিয়রও যাবে। তুমি চাইলে যেতে পারো, আমি ব্যবস্থা করে দেব। লাজুক অরু ঠাস করে বলে দিতে পারল না যে হ্যাঁ হ্যাঁ নিখিল ভাই, আমিও যেতে চাই আপনার সাথে। তার বদলে ছোট্ট করে শব্দটা উচ্চারণ করে শুধু এক পাশে মাথা কাত করে সম্মতি জানালো ও। অরু সম্মতি জানাতে যতক্ষণ তৎপর আর একদণ্ড দাঁড়ালো না নিখিল। প্রচণ্ড বেগে এক প্রকার তারা দেখে তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করলো সে। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী অংশে কি হবে সেটা জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।